দর্শক, মুক্ত কণ্ঠে আওয়াজ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ আমরা কথা বলছি তানিয়া রবের সাথে, যিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সহসভাপতির দায়িত্ব পালন করছেন, সেই সাথে জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতির দায়িত্ব পালন করছেন। চলুন তাহলে আমরা তার সাথে কথা বলি এবং জেনে নেই ওনার বর্তমান সময়ের রাজনীতি সম্পর্কে ওনার কি ভাবনা, ওনার কি অভিমত। চলুন তাহলে দর্শক কথা বলি তার সাথে। আপা কেমন আছেন? আছি, ভালো আছি। আপা, অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের মাঝে সময় দিয়েছেন, এর জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আপা, প্রথমে যেটা জানতে চাই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে নির্বাচিত সরকারের মেয়াদ আসলে 4 বছর হওয়া উচিত। তো এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যে কথাটি বলেছেন এটি উনি কোনো সিদ্ধান্ত দিয়েছেন এমন কিন্তু নয়। উনি এই গত কিছুদিন থেকে যে জাতির উদ্দেশ্যে যে বক্তৃতাগুলি করছেন সেটা কিন্তু উনি বলছেন যে রাজনৈতিক মতৈক্য এবং ঐক্যমত হয়েই করবেন উনি। তো এই ক্ষেত্রে 4 বছরের এই বিষয়টি মাঠে আছে, রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে। 4 বছর মেয়াদ হলে 5 বছরের জায়গায় 4 বছর হলে রাষ্ট্র যদি সুবিধা পায়, আমার মনে হয় সেটা হতে পারে। আর সমস্ত রাজনৈতিকগুলো দলগুলো যদি সিদ্ধান্ত দেয়, তবে আমি মনে করি 4 বছর হতেই পারে। মানুষকে 4 বছর সময়টা বেশিও না কমও না, 5 বছর থেকে 1 বছর কম, কিন্তু একটা জিনিস যদি আমাদের মাঝে কাজ করে তাগিদ যে আমাকে এই ক্ষমতা ছাড়তে হবে, আমাকে মানুষের জন্য কাজ করতে হবে, সময়টা কম, তাহলে 4 বছর আমি মনে করি একটি সঠিক সময়। এটা আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেব যথার্থই বলেছেন যে ঐক্যমতের ভিত্তিতে করলে এটাতে কোনো অসুবিধা নেই। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে যে কোনো মুহূর্তে নির্বাচন হতে পারে। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এটা কিন্তু একটা তত্ত্বাবধায়কের যে চরিত্র নির্বাচন করার জন্যই তত্ত্বাবধায়ক আসে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেটা নয়। আমাদের এখানে নির্বাচন ব্যবস্থা যেভাবে ধ্বংসপ্রাপ্ত, সেখানে আমরা যদি সংস্কার বাদে নির্বাচন করি। আর আরেকটি জিনিস আমরা বলি, 7ই জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছিল তো আমাদের এখানে, তো তারপরে সরকারটা ক্ষমতায় থাকতে পারেনি কেন? ছাত্র গণ অভ্যুত্থানের মুখেই তো পারেনি। সুতরাং আমি যদি সেই হিসাব করে বলি আমাদের সংস্কারের জন্য একটু সময় দিলে অসুবিধা কী, এটা একটা। দ্বিতীয়ত, নির্বাচনের পরে সংস্কার করবে যারা বলছেন, বা আমরাও বলছি যে রাজনৈতিক দলগুলোর কথা আমি মুখপাত্র হয়ে বলছি যে আমরা নির্বাচনের পরে আমাদের রাজনৈতিক দলের যারাই ক্ষমতায় যাবে তারা সংস্কার করব, এটা বিগত দিনে পায়নি মানুষ। সুতরাং সংস্কারটা কিছুটা সংস্কার করে আমি মনে করি নির্বাচনের পথে হাঁটা ভালো হবে। মাননীয় প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে যে কোনো মুহূর্তে নির্বাচন হতে পারে। তিনি আরেকটি কথা বলেছেন যে যৌক্তিক সময় নির্বাচন হবে। আসলে যৌক্তিক সময়টা আসলে কতদিন বা কত বছর, আপনি বিষয়টা কীভাবে দেখছেন? যৌক্তিক সময়টা সংস্কারের জন্য যেটা দরকার, সেনাপ্রধান একটি কথা বলেছিল 18 মাস। আমি তার সাথে ডক্টর ইউনূস সাহেব বলেছে যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে, পথিমধ্যে আমরা কিছু কাজ করতে চাই, সেটাতে আমি মনে করি 2-2.5 বছরের বিষয়টা আমার কাছে মনে হয় যে এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু রাজনৈতিক মাঠে বা আলোচনার মাঠে অন্য কথাও আলোচিত হচ্ছে, আমি সেদিকে নাইবার গেলাম। আমার কাছে এরকম মনে হয় যে এখন থেকে 2-2.5 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানটা হয়ে যাওয়া উচিত। অতি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার 100 দিন পূর্ণ করলেন, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমরা যে জঞ্জাল পরিপূর্ণ দেশে ছিলাম এবং রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক অবস্থান, রাষ্ট্রের নিরাপত্তা, অর্থের নিরাপত্তা, ইভেন জনমানুষের নিরাপত্তা কোনোটাই কিন্তু ছিল না। সেখানে আমরা 100 দিনে অনেক বেশি, আমাদের পাওয়ার আকাঙ্ক্ষা সবসময় একটু বেশি থাকে, কিন্তু সেই আকাঙ্ক্ষার পাশাপাশি হয়তো আমরা তুলনামূলক বিচারে গেলে খুব বেশি পেয়েছি এরকম বলবার সুযোগ নেই। কিন্তু একটি কথা আমি বলতে চাই যে চেষ্টা হচ্ছে। জনমানুষের যে প্রথম দুর্ভোগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে বিষয়টি, এটাকে উপদেষ্টা সরকার কতখানি মনোযোগ দিয়ে দেখছে, অথবা তারা নিশ্চয়ই অনেক বিষয় আন্তরিক, কিন্তু এই বিষয়ে কতখানি আন্তরিক সেটার প্রতিফলন কিন্তু জনগণ পাচ্ছে না পাওয়ার ফলে হচ্ছে কি যে আমরা 100 দিনের মূল্যায়নে মোটা দাগে বলে ফেলি কিছুই পাইনি। হ্যাঁ, বা অনেকে আগের কথা বলতে চায়, আমি সে জায়গায় যাব না। আমি বলবো 100 দিন খুব যথেষ্ট সময় নয়, সুতরাং আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর মূল্যায়নের ক্ষেত্রেও
আমি মনে করি তারা শুরু করেছে। এবারের পরিস্থিতি যেটা হয়েছে বাংলাদেশে, আমাদের দেশের জন্য, 18 কোটি মানুষের জন্য, এই পরিস্থিতিটাকে আমরা যদি কাজে লাগাতে পারি সেটা হলো একটা সুন্দর ভবিষ্যৎ আছে। না লাগাতে পারলে, কাজে না লাগলে সেটা আমাদের জন্য ভয়ঙ্কর একটা সময় আসছে। যেহেতু নির্বাচনী ট্রেন্ড চালু হয়ে গেছে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনার দল নির্বাচনের প্রস্তুতি কতটুকু নিচ্ছেন, বা আপনারা কি রাজনৈতিকভাবে মানে জোটগতভাবে নির্বাচনে যাচ্ছেন নাকি এককভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবেন? আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, এটা সত্য। আমরা এক মঞ্চে না গেলেও কিন্তু আমাদের 31 দফা যেটা আছে, যেটা বর্তমান বিএনপিও বলেন একই কথা, কারণ আমরা এটা একসাথেই তৈরি করেছি, একসাথে এটার কিছু মতানৈক্য তো ছিলই। সব কিছুর পরে আমরা যখন 31 দফায়, প্রথমে আরও কম ছিল, তারপরে এটা বেড়েছে, কখনো আবার একটু বেশি ছিল, সব আলোচনার পরে যখন 31 দফা, এটার মধ্যে অনেকগুলো সংস্কারমূলক প্রস্তাব কিন্তু রয়েছে। তারপরেও আমি বলবো যে নির্বাচনের জায়গাটিকে নিয়ে আমরা কিন্তু খুব মানে সত্যিকারভাবে আন্তরিক কোনো বৈঠক এখনও হয়নি, বা আসলে পরিবেশটা তো এখনও সেখানে যায়নি। সেটা হয়তো নির্বাচন সময় হলে বা সময় ঘনিয়ে আসলে সেটা নিয়ে আমি আরও পরিষ্কার ধারণা দিতে পারব। আপা, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে তরুণ যারা, তারা আসলে অনেকটাই রাজনীতি বিমুখ এবং এক ধরনের অপরাজনীতি আমাদেরকে গ্রাস করে রাখছে। এর থেকে উত্তরণের উপায় কি মনে করেন আপনি? আসলে এইভাবে এখান থেকে কিভাবে উত্তরণ হতে পারে আমাদের দেশ? উত্তরণের পরামর্শ আসলে আমাদের এখানে যেটা হয়েছে, ন্যায়বোধ বহুদিন আগে মরে গেছে। হ্যাঁ, এবং ছাত্রদের কাছে মনে হয় আমরা যারা রাজনীতি করছি, আমি নিজেকে দায়ী করেই বলবো যে এরা তাদের বুঝতে পারছে না। এটা একটা আর সমাজে যখন ন্যায়বোধ থাকে না, যখন ন্যায় বিচার থাকে না, যখন পরমসহিষ্ণুতা থাকে না, তখন কিন্তু বিমুখতাটা খুব স্বাভাবিক, এসেই যায়। কিন্তু এখন ছাত্ররা যে কথা বলছে সেটাও কিন্তু রাজনীতি। সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে বলুক অথবা যেখান থেকেই বলুক, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য যে কথা হবে, দেশ ও মাটির জন্য যে কথা হবে, সেটাই কিন্তু রাজনীতি। তাহলে সেই রাজনীতিটা তৈরি হবে, নতুন আঙ্গিকে হবে, তাহলে তাদের বিমুখতাও চলে যাবে। এবং আমি মনে করি যে এই তরুণ সমাজ যত এগিয়ে আসবে, তত রাজনীতিতে দেখুন অনেক কিছু আছে, আমাদের অনেক অর্জন আছে, আবার অনেক অর্জনকে শুধুমাত্র ব্যক্তিগতভাবে সুবিধায় কাজে লাগিয়ে সেই অর্জনের বিনষ্ট হতেও আমরা দেখেছি। এই জায়গাগুলোর কারণে আমার মনে হয় ছাত্র শিক্ষার্থীরা, এখনকার প্রজন্মরা রাজনীতির প্রতি বিমুখ। কিন্তু তারা যেটা প্রতিবাদ করছে, প্রতিবাদের ভাষা, সেটাও কিন্তু রাজনীতি, সেটা আমাদের খেয়াল করতে হবে। সুতরাং রাজনৈতিক বিমুখতা সাময়িক কোনো একটা ঘটনার জন্য, কোনো একটা ব্যক্তিবিশেষের জন্য হতে পারে, কিন্তু আসলে তো আর তরুণ সমাজ সকলে রাজনৈতিক বিমুখ, সে কথা আমি বলতে চাই না। অপরাজনীতিকে আপনি যদি সঠিক জায়গায় আনতে হয়, তাহলে তো সেটা একটা সুন্দর রাজনীতি দিয়েই সঠিক জায়গায় আনতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রাজনৈতিক দল গঠন করছেন, এই রকম একটি গুঞ্জন শোনা যাচ্ছে। যদি তারা রাজনৈতিক দল গঠন করে, তাহলে জেএসডি এটা কিভাবে দেখছে? গুঞ্জনই বা হতে হবে কেন? এটা তো সত্যিই হওয়া দরকার, সত্যিই হওয়া দরকার। নতুন রাজনৈতিক সংগঠন হবে, নতুন নতুন ভাব মতাদর্শ আসবে আমাদের সংগঠনের, সকলে কথা বলবে। দেশের গণতন্ত্রের এটাই তো সবচেয়ে বড় সৌন্দর্য, তাই না? তারা গুঞ্জন নয়, আমি মনে করি এটা সত্য হওয়া উচিত। আপা, এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর প্রধান প্রধান চ্যালেঞ্জ কি আসলে? এখন রাজনৈতিক দলের চ্যালেঞ্জ হলো গিয়ে পতিত সরকারের সমস্ত অপকর্মগুলোকে প্রতিদিন মনে করা, নিজেদেরকে সংশোধন করা, এবং এখনকার তরুণ প্রজন্ম কি চাচ্ছে সেটাকে বুঝতে চেষ্টা করা। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনীতির বিহীন থাকতে রাষ্ট্র চলতে পারে না। আমাদের রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে আমরা কিন্তু খুব একটা সন্তুষ্ট হতে পারছি না। কেন আমরা মাত্র 3 মাসের আগের ঘটনাই যেন মানে আমাদেরকে কোনো নাড়া দিচ্ছে না, অথবা আমাদের মনে দাগ কাটেনি, এমন আচরণ আমরা করছি। তাহলে নিশ্চয়ই অনেক বড় চ্যালেঞ্জ। জনমানুষ জেগে উঠলে অথবা শিক্ষার্থীরা সাথে যদি থাকে, তাহলে তো আপনাকে প্রশ্ন করতে তারা দ্বিধা করবে না। তাহলে আমি তো এটা থেকে শেখা উচিত। তাহলে আমাকে মনে রাখতে হবে যে আমাদেরকে অনেক বেশি ভেবেচিন্তে, অনেক বেশি নিজেকে উজাড় করে এবং নিজের সমস্ত নাবোধক জিনিসগুলো থেকে বেরিয়ে এসে আমরা যদি সমাজ, রাষ্ট্র, মানুষের জন্য শুভ চিন্তা করতে পারি, সেটাই হলো আমাদের জন্য গ্রহণীয় হবে। এবং এটা যারা আমরা গ্রহণ করতে না পারবো, তাদের জন্য আমি মনে করি কোনো চ্যালেঞ্জও না, তাদের কোনো দায়িত্বও না, কর্তব্যও না। আর যদি আমি মনে করি যে হ্যাঁ এটা আমরা করব, শুভ চিন্তা করব, রাজনীতিতে সুদিন নিয়ে আসব, তবে আমাদের জন্য চ্যালেঞ্জ। আপা, আমরা প্রায় বলে থাকি নারীর ক্ষমতায়ন,
সাংবিধানিকভাবে কি আসলে আমাদের দেশে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয়েছে? নারীর ক্ষমতায়নের কথা আসলে নারীরা মানে নিজেদের যোগ্যতার ভিত্তিতে এগিয়েছে। সামগ্রিকভাবে রাষ্ট্র কিন্তু এখানে নারীদের জন্য খুব সুযোগ করে দিতে পারেনি। এটা হলো একটা কথা, কিন্তু আবার আরেকটা বলি, নারী শিক্ষার্থীদের যদি আমরা দেখি সেখানে কিন্তু সমান সমান অবস্থান, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে আমরা পাই না। এটা আমাদের সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা এখানে একটু দায়ী আছে। নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা অনেক বেশি। আমরা নারীরা নারীদেরকে অনেক সময় বুঝতে পারি না, রাষ্ট্র তো আরও পরেই। এবং যেখানে হয় যে যোগ্য উপযুক্ততার পরেও শুধুমাত্র নারী হওয়ার কারণে, তার পারিবারিক বন্ধন থাকার কারণে, সীমাবদ্ধতা থাকার কারণে অনেক সময় তাকে পূর্ণ ক্ষমতায় আমরা দেখতে পাই না। কিন্তু তথাপি এটা তো নিশ্চয়ই বলতে হবে খুশির যে এখানে নারীর নেতৃত্ব কিন্তু অনেক বেশি প্রতিষ্ঠিত ছিল। সে ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, নারীর নেতৃত্ব তো ছিলই আমাদের এখানে। আরেকটা বিষয় আপা, সেটা হচ্ছে যে নারী নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত করতে চাই আমরা, তাহলে আপনার নির্দেশনা বা পরামর্শ কি থাকবে? আমি মনে করি যে আলাদা কোনো সুযোগের দরকার নেই, এটা প্রতিযোগিতামূলক থাকুক, নারীরা কিন্তু অনেক ভালো করবে। সেই জন্য পরামর্শ এটাই যে ওই বিষয়টি যে আমরা সম অধিকার যে কথাটি বলি, ঠিক ওই সম অধিকারের জায়গাটিকে বিবেচনায় রাখতে হবে একেবারে সততার সাথে, যাতে করে দেখুন আমি এখানে যদি বলি তাহলে কিন্তু একটা মানে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেটা হলো, আমি একটু আগে বলেছি না, আমাদের নারী শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষাতে অনেক ভালো করছে, কিন্তু কর্মক্ষেত্রে কেন তারা আসতে পারে না? কর্মক্ষেত্রে হয় কি, আমাদের যে সামাজিক অবস্থান সেখানে কিন্তু নারীরা সংসারের অনেক বেশি দায়িত্বশীল জায়গায় থাকে। সেই জন্য অনেক সময় তাদের দক্ষতা এবং ট্যালেন্ট থাকার পরেও কিন্তু তারা জায়গায় যেতে পারে না। এখানে আসলে কোনো পক্ষকে দোষী করার কোনো সুযোগ নেই। আমাদের সামাজিক অবস্থান, আমাদের দৃষ্টিভঙ্গি এগুলি পাল্টানো দরকার, তবে তারা নারীরা পূর্ণ দায়িত্ব নিয়ে আরও দায়িত্বের ভূমিকা পালন করতে পারবে। আরেকটা শেষ প্রশ্ন আপা, এবার যারা নতুন ভোটার হিসেবে ভোট দেবে সেই তরুণ ভোটারদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? নতুন ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা, আপনি নিশ্চয়ই জনপ্রতিনিধি যাচাইয়ের সময়, বাছাইয়ের সময় আপনার নিজের যখন ভোট দেবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন, আপনি দেখবেন সেই ব্যক্তিকে দেখবেন এই জন্য যে ব্যক্তি আপনার এলাকা থেকে প্রতিনিধিত্ব করবে সে আপনার জন্য, আপনার মানুষের জন্য, এলাকার জন্য কতখানি কাজ করতে পারবে এবং তার পেছনের ইতিহাসটা কী। এটা আর নতুন ভোটারদের তো এই বিষয়ে আরও বেশি সজাগ হওয়ার দরকার। যে আমাদের দেশে যেটা হয়, নির্বাচনী ডামাডোলে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কর্মী বাহিনীরা অনেক বড় ধরনের ভূমিকা রাখে। তারা অনেক সময় কিন্তু কন্টামিনেট করে, অনেক সময় ভুলও বোঝায়। আমি বলবো সজাগ এবং সচেতন হয়ে প্রত্যেকটি ভোটারকে, নতুন ভোটারকে ভোট দিতে, এবং দল মত নির্বিশেষে একজন ব্যক্তিকে আবিষ্কার করা ভোটের মধ্য দিয়ে যে মানুষের জন্য কাজ করবে। আপা অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। গণমানুষের আওয়াজের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। অনেক ভালো থাকবেন। মানুষের আওয়াজ, তাদেরকে অনেক ধন্যবাদ। তাদের মধ্য দিয়ে যদি আমাদের কথা মানুষের কাছে পৌঁছায় তাহলে আমি কৃতজ্ঞ থাকব। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম তানিয়া রবের সাথে। আপনারা তো শুনলেনই, অনেক অজানা তথ্য তার কাছ থেকে আমরা জানতে পেরেছি, যে তথ্যগুলো হয়তো আমাদের এই প্রজন্মের যারা রাজনীতি করে, যারা রাজনীতিবিদ রয়েছেন, তরুণ রাজনীতিবিদ যারা, তাদের জন্য হয়তো সহায়ক হতে পারে। আমরা আজকে আলোচনা মুক্ত কণ্ঠে আওয়াজ এখানে শেষ করছি। আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে দেখা হবে মুক্ত কণ্ঠ আওয়াজ অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শেষ মুহূর্তে একটি আবেদন, সবার আগে দেখে নিন আপনার রান্নার ঘরের চুলাটি বন্ধ করেছেন কিনা। সেই সাথে আসুন আমরা বিদ্যুতের অপচয় রোধ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।